24 ঘন্টার মধ্যে বদলে গেল বাংলাদেশের পরিস্থিতি। কালকে বাংলাদেশের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়েছে এবং সেই সাংবাদিক সম্মেলন যদি আপনারা শোনেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন ভারতের হুঁশিয়ারি কিভাবে বাংলাদেশের সরকারি যে ভার্সন সেটা সম্পূর্ণভাবে 180 ডিগ্রি বদলে দিয়েছে। ঠিক দুদিন আগে বাংলাদেশের ছাত্রনেতা হাসনাত তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন ভারতবর্ষের 7 সিস্টার্সকে তিনি অশান্ত করতে পারেন এবং ভারতবর্ষের 7 সিস্টার্সকে তিনি ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করতে পারেন সেপারেটিস্টদের সমর্থন করে। দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে, সীমান্ত যারা আমাদের ভাইদেরকে বোনদেরকে মেরে ঝুলিয়ে রাখে, তাদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না, মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে 7 সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে। এবং এই বিতর্কে অনেকটা কিন্তু প্রভোকেশন মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকেও এসেছিল যখন তিনি হাসনাতদের কার্যত সমর্থন করেছিলেন এবং হাসনাতদের বিপক্ষে কোনো ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। এমনকি এই ছাত্রনেতাদের পক্ষ থেকে ভারতের হাই কমিশন যেটা এখন বাংলাদেশে অবস্থিত সেটা ঘেরাও করার কর্মসূচি কিন্তু নেওয়া হয়েছিল। হাসনাত বলেছিলেন তিনি 7 সিস্টার্সকে আলাদা করবেন এবং এরপরই ভারত কিন্তু কড়া একটি বিবৃতি দিয়ে জানিয়েছিল হঠাৎ করে এই এক্সট্রিমিস্টদের কিসের জন্য প্রশ্রয় দিচ্ছে বাংলাদেশ, ঠিক কোন কারণে তারা তাদের ছাত্রনেতা ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতের নাম জড়াতে চাইছে। ভারতের পক্ষ থেকে পরিষ্কার বোঝা গেছিল যে বাংলাদেশে যেহেতু নির্বাচন সামনে, তাই নির্বাচনের প্লট তৈরির খেলা মোহাম্মদ ইউনূস এবং তার ছাত্রনেতারা করছেন ভারত বিরোধিতাকে আঁকড়ে ধরে। এরপরে আমরা কি দেখলাম? এরপর আমরা দেখলাম বাংলাদেশের সাধারণ বিক্ষুব্ধ কিছু ছাত্র, ব্রেন ওয়াশড কিছু তরুণ যুবক কালকে বাংলাদেশের হাই কমিশনের বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখালেন। আমি একটি ফুটেজ আপনাদের দেখাচ্ছি, এই ফুটেজে আপনারা আইডেন্টিফাই করুন এর মধ্যে ঠিক কতজন বাংলাদেশি আছেন, মানে নিখাদ বাংলাদেশি আছেন যারা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সবটা বিবেচনা করেন। দেখুন, এই গাদরেলের উপর যারা উঠেছেন তাদের বয়স মেরে কেটে 16 কি 17, মাথায় একটি টুপি, এবং তারা যেরকম উন্মত্ত আচরণ করছে, হাই কমিশনারের বাইরে দাঁড়িয়ে এই ধরনের উন্মত্ত আচরণ আমি অন্তত আমার জীবদ্দশায় দেখিনি এবং কোনো সেন্সিটিভ একটা দেশে এই জিনিস কিন্তু অ্যালাউই করা হবে না। হাই কমিশন বানান এই যে ব্রেন ওয়াশড হওয়া তরুণ বাংলাদেশিরা যাদের বয়স 16 কি 17, যাদের আপনারা দেখতে পাচ্ছেন, তারা জানে হাই কমিশনের কাজটা কি, তারা জানে এই হাই কমিশন বা হাই কমিশনাররা কিভাবে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো রাখে, তারা কি আদৌ ডিপ্লোমেসি মানে বোঝে, তারা কি আদৌ বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, তারা কি সত্যি জানে ভারত বাংলাদেশের ইকোনমিতে ঠিক কতটা কন্ট্রিবিউট করে দিনের পর দিন? কিচ্ছু বোঝে না। শুধুমাত্র ইসলাম চর্চার আধারে এদের ব্রেন ওয়াশ করা সম্ভব হয়েছে এবং এদের একটাই লক্ষ্য ভারত বিরোধিতা। যেন তেন প্রকারে ভারতের বিপক্ষে কথা বললে এরা সামাজিক মাধ্যমে বেঁচে থাকবে, ভেসে থাকতে পারবে এবং আরও কিছু পাগলকে তাদের দলে ভেরাতে পারবে, তার জন্য এই আচরণ। কিন্তু হাই কমিশনারের বাইরে এই আচরণ ভারতবর্ষ যে ভালোভাবে মেনে নেয়নি তা কিন্তু পরিষ্কার হয়ে যায় কালকে যখন ভারতের পক্ষ থেকেও বাংলাদেশের হাই কমিশনারকে, যিনি ভারতে এই মুহূর্তে আছেন, তাকে তলব করা হয় এবং পরিষ্কারভাবে জবাবদিহি চাওয়া হয় যে কিসের জন্য এই পাগলামো, কিসের জন্য এই উন্মত্ততা এবং কেন সরকার এই উন্মত্ত ছাত্রদের বিপক্ষে কোনো ব্যবস্থা নিচ্ছে না। স্বাভাবিকভাবে বাংলাদেশের কাছে কোনো জবাব ছিল না, তা কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা প্রেস কনফারেন্সেই পরিষ্কার হয়ে যায়। হাই কমিশনের বাইরে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক ছাত্রনেতা
সব কিছুকে ছাপিয়ে আরো এক ধাপ এগিয়ে গেছেন। তিনি বলেছেন হাই কমিশনারের যে ইট আছে সেই ইট তিনি খুলে নেবেন। আমি সত্যিই জানি না এই ধরনের সস্তা হুমকি বা হুঁশিয়ারি পাড়ার কোনো ফুটবল ম্যাচে ঝগড়াঝাটি হলে আমরা হয়তো শুনেছি, কিন্তু হাই কমিশনার, দূতাবাস, এমবাসি, ভিসা অফিস, পাসপোর্ট অফিস, একটা রাষ্ট্রের একটা শুধুমাত্র যে বন্ধুত্বের প্রতীক সেটা নয়, একটা রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্ক রক্ষারও জ্বলন্ত একটা কিন্তু প্রতীক এই সকল জায়গা, সেখানের ইট খুলে নেবে এই পাগল এই তরুণ ছেলেটি, যিনি আবার মাইকে অ্যানাউন্স করছেন আর কিছু লোক পিছন থেকে ঠিক ঠিক করে উৎসাহ দিয়ে এদেরকে উস্কে যাওয়ার জন্য আরো বেশি প্রভোগ করে যাচ্ছে। এই পদক্ষেপগুলো নিতেই থাকে। পরের বার আমরা আসবো, সবার হাতে থাকবে খুন্তা কুড়াল, একটা ইট আস্ত রাখা হবে না এখানে। বাংলাদেশ থেকে ভারতের সকল হাই কমিশনারকে উচ্ছেদ করে বাংলাদেশ থেকে তাড়িয়ে করে দেওয়া হবে। একই সাথে সর্বশেষ একটা কথা বলে শেষ করবো। যাই হোক, পুরো বিষয়টা হাস্যকর ছিল বিকেল অবধি। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ঘটনা, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এর পরের ভার্সনটা এবার শুনুন, এবং এই পরের ভার্সনটা কখন হয়েছে? ভারতের একটি স্টেটমেন্ট যেখানে ভারত স্পষ্ট বাংলাদেশের সমস্ত অভিযোগকে রিজেক্ট করেছে, উল্টে বাংলাদেশ হাই কমিশনারকে ডেকে এমন কথাবার্তা কিছু বলেছে বা এমন হুঁশিয়ারি বা হুমকি দিয়েছে সহজে অনুমেয়, তারপর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার গলা শুকিয়ে গেছে। তারা হাসনাতকে সরকারের অংশ নয় বলে ঝেড়েই ফেললো। কি এমন ছাত্রনেতা যে তার অবদান, তার যে ক্রেডেনশিয়াল, তার যে অংশগ্রহণ এই পুরো বিক্ষোভে, তা তাদের দেশের সরকারই স্বীকার করতে ভয় পাচ্ছে ক্যামেরার সামনে। এবং তাহলে আমরা কিভাবে স্বীকার করি ভাই? আমি তো পল্টু মস্তান বলে খুব বেশি ভুল করি নাই, এ তো পরিষ্কার হয়ে যাচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা কি বললেন? পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে আমরা ভারত যদি না চায় আমরা হাসিনাকে ফেরাতে পারবো না বা থামাতে পারবো না। অর্থাৎ 1 বছর ধরে হাসিনাকে নিয়ে তারা যে গল্পগাথা রচনা করেছিলেন, কালকে পররাষ্ট্র উপদেষ্টা স্বীকার করলেন ভারতের সামনে আমরা অকেজো হয়ে গেছি, আমাদের দম ফুরিয়ে গেছে এবং আমাদের ক্ষমতা নেই বেসিক্যালি ভারত থেকে হাসিনাকে নিয়ে আসার কিংবা হাসিনাকে থামানোর। দেখুন, ভারত যদি তাকে থামাতে না চায় আমরা থামাতে পারবো না, এটা আমাদেরকে মেনে বুঝে নিতে হবে। আমরা চাইবো যে ভারত তাকে থামাক, যাতে এখানে একটা পরিবেশ সৃষ্টি যেটা হচ্ছে নির্বাচনের জন্য, সেখানে কোনো তার ইনসেন্ডিয়ারি বক্তব্য যেগুলি উনি দিচ্ছেন সেটা যাতে কোনো পরিবেশ সৃষ্টি, খারাপ করার মতো কোনো পরিবেশ যাতে সৃষ্টি না হয়। এটা আর বিস্তারিত বলছি না, কিন্তু সেকেন্ড যে ভার্সনটা উনি বললেন আপনারা শুনুন, যেখানে উনি বলছেন হাসনাত তো সরকারের অংশ নয়, সরকারের বক্তব্য হলে আমরা বলবো। অর্থাৎ হাসনাত যে 7 সিস্টার্স নিয়ে নেওয়ার হুমকি বা হুঁশিয়ারি দিয়েছেন, সরকার সেটাকে অফিসিয়ালি রিজেক্ট করছে। ভারতের হুঁশিয়ারির পর ভারত যেভাবে, ভারতের হাই কমিশনার যেভাবে বাংলাদেশের হাই কমিশনারকে কার্যত হুমকি বা দাবিয়ে দিয়েছেন একটি মিটিংয়ে, তারপর বাংলাদেশ সরকারের ক্ষমতা হলো না একদিন আগে দেওয়া এই ধরনের বক্তব্য প্রকাশ্যে স্বীকার করার জন্য। এটা প্রথমেই তো প্রশ্ন হচ্ছে যে হাসনাত কি সরকারের অংশ? সেটা তো সরকারের অংশ না। সরকারের বক্তব্য যদি হতো সেটা হয় আমি বলতাম, আর নয়তো সরকারের যে সর্বোচ্চ অফিস সেখান থেকে বলতে পারি। এটা অনেকটাই অবাধ্য। হ্যাঁ, এই ইস্যু নিয়ে কথাবার্তা হচ্ছে যে আমরা তাদের হাই কমিশনারকে ডেকেছি, এটার ব্যাপারে তাদের কিছু আমরা যা কিছু বলেছি এ নিয়ে তারা গ্রহণ করে, তাদের কিছু দ্বিমত আছে বিষয়। একইভাবে আমাদের হাই কমিশনারকেও তারা ডেকেছে, এটা খুব অপ্রত্যাশিত, সাধারণত এটা ঘটে। হাসনাতকে তারা থামাতেও পারছেন না, অথচ ভারতের সামনে প্রভাব প্রতিপত্তি দেখানোর মতো তাদের কিছু নেই। সব মিলিয়ে হাস্যকর লাগলো পররাষ্ট্র উপদেষ্টার কথা। এবং আপনারা যদি পুরো প্রেস কনফারেন্সটি দেখেন, দেখবেন গলা শুকিয়ে যাচ্ছে পররাষ্ট্র উপদেষ্টার। কথা বলার আগে অন্তত 15 বার ভাবছেন উনি কোন প্রশ্নে কোন উত্তর দেবেন। উনি এক জায়গায় বললেন আমরা যা কিছু মিটিংয়ে বলেছি ভারত দ্বিমত করেছে। অর্থাৎ তিনি স্বীকার করছেন এই বাংলাদেশের সরকারের সঙ্গে ভারত কোনো অবস্থাতেই এক বিন্দুতে আসেনি এবং ভারত বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে সরাসরি মিটিংয়ের মধ্যেই পাল্টাটা দিয়েছে, তা পররাষ্ট্র উপদেষ্টাই স্বীকার করছেন। তো এই জিনিসটা আমাদের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আর বাকিটুকু তো কিছু থাকে যে আমরা একটা কিছু বলি তারা আমাদের সাথে একমত নাই হতে পারে, সেটা আমি কিছু মনে করি না।
এক জায়গায় শুকনো গলায় তিনি আমার বলে বসলেন, হ্যাঁ আমাদের মধ্যে টানাপোড়েনও তো রয়েছে, শেষ 1 বছর ধরে যেভাবে সম্পর্ক এগিয়েছে টানাপোড়েন আছে দুই দেশের মধ্যে। তিনি একবারও বলছেন না যে পররাষ্ট্র নীতি বাংলাদেশে সম্পূর্ণভাবে ফেল করেছে, ব্যর্থ হয়েছে, উনি ব্যর্থ, ওনার সরকার ব্যর্থ। পুরো বিষয়টি কাগুজে বাঘের মতো, যে নিজেরাই নিজেদের মুখে হালুম হালুমো করে চিৎকার করছে, যখন আসল জায়গা হলো ক্যামেরার সামনে তারা কিন্তু বলছে হাসনাত আমাদের অংশই নয়, আমরা তো বলিনি ভাই সেভেন সিস্টার্সকে নেব। অর্থাৎ দমটি ফুরিয়ে গেল, নোটে গাছটি মুড়িয়ে গেল। কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন।